জয়া দেবী তার স্বামী চন্দনবাবু এবং এক ছেলে আকাশের সঙ্গে বাস করে। জয়া দেবী অত্যন্ত চালাক এবং লোভী প্রকৃতির মহিলা ছিল। ছেলে বড় হলে সে চিন্তা করে যে নিজের ছেলের সঙ্গে সে বড়লোক ঘরের মেয়েরই বিয়ে দেবে, আর বিয়ের পর বড়লোক বৌমা নিজের বাবার কাছ থেকে টাকা পয়সা, গহনাগাটি এবং নানান জিনিসপত্র যৌতুক হিসেবে নিয়ে আসবে। তাই সে আকাশের জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করে দেয়। কিন্তু আকাশ মনে মনে পছন্দ করে এক গরিব ঘরের মেয়ে শ্রেয়াকে। কলেজে পড়াকালীন তাদের বন্ধুত্ব গড়ে উঠলেও আকাশ তার মায়ের রাগী স্বভাবের কারণে শ্রেয়ার কথা বাড়িতে জানাতে পারে না। শ্রেয়া, আমি আর আমাদের সম্পর্কের কথা আমার মা বাবার কাছে লুকিয়ে রাখতে পারছি না। আমাদের সম্পর্ক নিয়ে আমার বাবা কোনো সমস্যা না করলেও মা কিন্তু অনেক সমস্যা করতে পারে। তাই চলো আমি আর তুমি বাবার মতামত নিয়ে বিয়েটা করে ফেলি। আমি আমার শাশুড়ি মায়ের আশীর্বাদ ছাড়া কিছুতেই বিয়ে করতে পারবো না আকাশ। তুমি যদি ওনাকে না জানিয়ে বিয়ে করো তাহলে উনি মনে মনে ভীষণ কষ্ট পাবেন, আর মায়ের মনে কষ্ট দিয়ে সুখে শান্তিতে সংসার করা যায় না। আমি অন্তত সেটা করতেই পারবো না। তুমি কেন জেদ করছো শ্রেয়া? আমার উপর ভরসা রাখো। বিয়ের পর ঠিকই আমি আমার মাকে ম্যানেজ করে নেব, কিন্তু এখন যদি তোমার সাথে আমার বিয়ে না হয় তাহলে আমাদের জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ তোমার বাবা মা তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিলে আমি কিছুতেই বাঁচতে পারবো না। আকাশ জেদ করায় শ্রেয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয়। আকাশ নিজের বাবাকে এই বিষয়ে জানালেও মাকে ভয়ের চোটে কিছুই জানাতে পারে না। কিছুদিনের মধ্যে সে শ্রেয়ার সঙ্গে রেজিস্ট্রি অফিসে যায় আর কাগজ কলমে আইনিভাবে সই করে আকাশ এবং শ্রেয়ার বিবাহ সম্পন্ন হয়। এভাবেই আকাশ এবং শ্রেয়া চন্দনবাবুর সঙ্গে বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে আগে থেকেই জয়া দেবী বৌবরণ করার থালা নিয়ে দাঁড়িয়ে থাকে। তবে তার এরকম রূপ দেখে আকাশ এবং চন্দনবাবু দুজনেই অবাক হয়। জয়া দেবী সকলের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করে, বিশেষ করে নতুন বউ শ্রেয়ার সঙ্গে। গরিব বউকে আদর করে সে শ্বশুর বাড়িতে বরণ করে তোলে। আসলে যখন আকাশ এবং শ্রেয়া রেজিস্ট্রি ম্যারেজ করে ফিরছিল তখন জয়া দেবীর এক প্রতিবেশী তাদেরকে দেখে ফেলে, আর সেই মুহূর্তে জয়া দেবীকে ফোন করে সব ঘটনা জানিয়ে দেয়। আমার ছেলে কিনা শেষ পর্যন্ত একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করলো, তাও আবার আমার অমতে কি। আমার প্রথম থেকে শ্রেয়াকে মোটেই পছন্দ নয়। আমি কিছুতে এই খবর সহ্য করতে পারছি না। এখন যদি এই গরিব নতুন বউয়ের সঙ্গে আমি খারাপ ব্যবহার করি তাহলে আমার ছেলে আমার থেকে দূরে চলে যাবে। সুতরাং আমাকে অন্য পদ্ধতিতে ওই মেয়েকে বাড়ি থেকে বের করতে হবে। ঠিক এমনই ভাবনা চিন্তা করে জয়া দেবী শ্রেয়ার সঙ্গে একেবারে মিষ্টি চিনির মতো ব্যবহার করে আর মনে মনে গরিব বউকে বাড়ি থেকে তাড়ানোর ফোন দিয়ে আটতে থাকে। প্রত্যেকেই জয়া দেবীর এই পরিবর্তন দেখে মনে মনে খুবই খুশি হয়। আমার ছেলে যখন তোমাকে বিয়েই করেছে তখন আর তোমার উপর আমার কোনো রাগ নেই। তুমি আমাদের সংসারে মানিয়ে গুছিয়ে চললে আমি খুব খুশি হব। তুমি হয়তো আমাদের জন্য অনেক অনেক টাকা, জিনিসপত্র যৌতুক হিসেবে নিয়ে আসতে পারোনি, কিন্তু তাই বলে আমি কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। মা, তুমি সত্যিই আমাদের এই বিয়েটা মেনে নিয়েছো? তুমি খুব ভালো মা। দেখেছো শ্রেয়া, তুমি বেকার বেকার ভয় পাচ্ছিলে। আমি জানতাম আমার মা সবসময় আমার খুশিকে প্রাধান্য দেয়। হ্যাঁ শেয়ার, বলতে কি গো, তুমি দাঁড়িয়ে আছো কেন? 3 দিন পরে একটা রিসেপশন পার্টির আয়োজন করতে হবে। হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি জয়া। এই বলে চন্দনবাবু এবং আকাশ রিসেপশন পার্টির সমস্ত ব্যবস্থাপনা করতে ব্যস্ত হয়ে পড়ে। যে করেই হোক এই বদমাইশ মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতেই হবে, না হলে ও আমার কাছ থেকে আকাশকে কেড়ে নেবে আর এই সংসারে জাকিয়ে বসবে, যা আমি মোটেই হতে দেব না। পাখি দানা খেয়ে ফুরুত করে উড়ে যাওয়ার আগেই তার ডানা আমি কেটে দেব। এভাবেই দেখতে দেখতে 2 দিন কাটে। ইতিমধ্যে জয়া দেবী সকলের সামনে নিজের বৌমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে থাকে। আর যখনই চন্দনবাবু এবং আকাশ কোনো কাজে বাইরে চলে যায় তখনই সে তার আসল রূপ দেখায়। জয়া দেবী তার গরিব বৌমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়, রান্না বান্না থেকে শুরু করে বাসন মাজা, এমনকি শ্রেয়া সকলের নোংরা জামা কাপড় পর্যন্ত কেচে ধুয়ে পরিষ্কার করে। সেই সাথে জয়া দেবী শ্রেয়াকে মারের ভয় দেখায়, যাতে সে তার স্বামী এবং শ্বশুর মশাইকে এসব ব্যাপারে কোনো কথা জানাতে না পারে। রিসেপশনের দিন। কিরে জয়া, আমরা শুনলাম নাকি তোর ছেলে একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে বাড়িতে তুলে এনেছে। তোর বৌমা বুঝি খুব গরিব? আহারে, সত্যিই তো, এই মেয়ের মুখ দেখেই তো বোঝা যাচ্ছে যে ও খুব গরিব। কিন্তু জয়া, তুই যে আমাদেরকে বলেছিলিস আকাশের বিয়ে অনেক বড়লোক মেয়ের সঙ্গে দিবি, তাহলে সেসব কথার কি হলো? কি আর করব বল, এখনকার দিনে ছেলেদেরকে তো ভালো করেই জানিস, ওরা মা বাবার কোনো কথাই শোনে না। তাই আমার ছেলেও এই ভিখারিটাকে বাড়ির বউ বানিয়ে তুলে নিয়ে এসেছে। আমি সেই কারণেই মেনে নিয়েছি, আর তো কিছু করার নেই।
জয়া দেবী তার বান্ধবীদেরকে যখন বৌমার সম্বন্ধে এসব কথা বলছিল তখন আকাশ এবং চন্দনবাবু সেখানে উপস্থিত থাকে না, কিন্তু শাশুড়ি মায়ের এমন কথা শুনে শ্রেয়ার চোখে জল আসে। যাক, ভালোই হয়েছে, বৌমা যদি বড়লোক হতো তাহলে বাড়ির কোনো কাজ করতো না, কিন্তু তুই এই গরিব মেয়েটাকে টাকা না দিয়েই চাকরের মতো কাজগুলো করিয়ে নিতে পারছিস। আরে সে নয় টাকা দিয়ে আমি চাকর পুষে নিতাম, কিন্তু আমার ছেলে যদি একটা বড়লোক মেয়েকে বিয়ে করে নিয়ে আসতো তাহলে আমি অনেক যৌতুক পেতাম, কিন্তু এই গরিব মেয়ে একেবারে ফাঁকা হাতে গহনাগাটি ছাড়া আমার বাড়িতে উঠে এসেছে। এসব ভাবলেই মনটা খারাপ হয়ে যায় রে। এসব কথা শুনে জয়া দেবীর বান্ধবীরা ভীষণ পরিমাণে হাসাহাসি করতে থাকে। তার বান্ধবীরা যখন অন্যদিকে চলে যায় তখন শ্রেয়ার বাবা মা সেই অনুষ্ঠানে আসে। বাবা মাকে দেখে শ্রেয়া ভীষণ পরিমাণে খুশি হয়। কিরে মা, তুই কেমন আছিস? তোর শাশুড়ি মা তোর জন্য এত বড় রিসেপশনের আয়োজন করেছে, এটা দেখে কিন্তু আমি খুব খুশি হলাম। আমি তোকে বলেছিলাম না তোর শাশুড়ি মা অত্যন্ত ভালো আর তোকে মন থেকে মেনে নেবে। তোর শাশুড়ি মা নিশ্চয়ই তোকে একেবারে চোখের পলকের উপর বসিয়ে রেখেছে, তাই না? এমন সময় সে নিজের শাশুড়ি মায়ের অত্যাচারের কথা মনে করে। শীতকালে সারাদিন বাড়ির কাজ করতে করতে ঠান্ডায় শ্রেয়ার হাত পা জমে গেলেও তার শাশুড়ি মায়ের অত্যাচার কিছুতেই থামতে চায় না। সে বৌমাকে এক মুহূর্ত অবসর সময় কাটাতে দেয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন শ্রেয়া সকলের জন্য শীতকালে পুলি পিঠে এবং পায়েস রান্না করে। আকাশ যেহেতু রান্নাতে কম মিষ্টি পছন্দ করে তাই সে চিনির পরিমাণটা কম দেয়। তার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে সকলকে পিঠে এবং পায়েস পরিবেশন করে। বাহ, এই পিঠে পায়েস খেতে অসাধারণ হয়েছে। পিঠে পায়েস তুমি রান্না করেছো শ্রেয়া? আমার হেব্বি লাগছে খেতে। শ্রেয়া কথা বলতে যাবে তার আগেই তার শাশুড়ি মা তাকে চুপ করিয়ে দেয়। এই পিঠে আর পায়েস বৌমা বানাতে যাবে কেন? তোর জন্য আমি পিঠে পায়েস বানিয়েছি, আর তুই যেহেতু কম মিষ্টি পছন্দ করিস সেই কারণে আমি কম মিষ্টি দিয়েছি। বৌমা তোর পছন্দ অপছন্দের কথা কতটা জানে যে তোর জন্য এসব রান্না করবে? সারাদিন একটাও কাজ করে না, আমাকেই তো শীতের মধ্যে সবকিছু করতে হয়। না মা, আসলে এর আগে শীতকালে কখনো পিঠে পায়েস রান্না করেনি, তাই আমি ভাবলাম যে হয়তো তোমার বৌমাই পিঠে বানিয়েছে। কিন্তু মা, সত্যি তোমার হাতে স্বাদ অনবদ্য। আর শ্রেয়া, মানছি আমার মা তোমাকে মেনে নিয়েছে, তাই বলে এই শীত আমার বয়স্ক মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ কিন্তু করিও না। তুমিও হাতে হাতে একটু সাহায্য করো, বুঝেছো? এই বলে আকাশ সেখান থেকে উঠে চলে যায়। জয়া দেবী এরকম ভাবে সবসময় শ্রেয়াকে দিয়ে সব কাজ করায় আর নিজের নাম কিনতে ব্যস্ত থাকে। যতই সে পিঠে পুলির বিষয়ে মিথ্যা কথা বলুক না কেন, প্রত্যেকদিন সকলে শ্রেয়ার হাতে রান্না খেতেই পছন্দ করে। প্রত্যেকদিন রান্না করতে গেলে যেহেতু জয়া দেবীর গায়ে জ্বর আসে তাই সে সমস্ত রান্না তার বৌমাকে দিয়েই করায়। না না, আজকে কষ্ট করে হলেও আমাকে রান্না করতে হবে, কারণ সেদিনকে পিঠে পুলি বৌমা বানিয়েছিল আর আমি নাম কিনে নিয়েছি। কিন্তু এখনো রোজ রান্না করে সকলের মন জয় করে নিচ্ছে। ওর এই সংসারে জাকিয়ে বসার আগেই আমাকে হাল ধরতে হবে। এভাবেই জয়া দেবী সেদিন সকলের জন্য রান্না করে। সেদিন প্রত্যেকটা রান্নায় সে ভুলে ভুলে বেশি করে চিনি দিয়ে দেয়। এর ফলে একেবারে অতিরিক্ত মিষ্টির কারণে আকাশ একটাও খাবার খেতে পারে না। ঠিক এমন সময় গরিব বৌমা শাশুড়ি মাকে মিথ্যা কথা বলে বাঁচিয়ে নেয়। আকাশ, মা আমাকে বারবার বারণ করে দিয়েছিল যাতে আমি রান্নাতে কম মিষ্টি দিই, কিন্তু আমি একেবারে ভুলে গিয়েছিলাম। তুমি প্লিজ কিছু মনে করো না, কালকে থেকে রান্না করার সময় আমি এই বিষয়টা মনে রাখবো। এই কদিন তো ভালোই রান্না করছিলে, কিন্তু আজকে আবার কি হলো কি জানি। তোমাদের বউ শাশুড়ির ব্যাপার আমি কিছুই বুঝতে পারি না বাবা। যাই হোক, আমার খাবার খাওয়ার মুডটাই একেবারে নষ্ট হয়ে গেল। ধুর। বৌমা শাশুড়ি মাকে বাঁচিয়ে দিলেও জয়া দেবী একেবারে অকৃতজ্ঞ প্রকৃতির মহিলা ছিল। সে তখনও মনে মনে তার বৌমাকে বাড়ির বাইরে বের করে দেওয়ারই কৌশল রচনা করতে থাকে। একদিন জয়া দেবী তার এক বান্ধবীর মেয়ে শ্রেয়সীকে ফোন করে। জয়া দেবী বরাবরই চেয়েছিল যাতে শ্রেয়সীর সঙ্গে আকাশের বিয়েটা হয়, কারণ সে অনেক সুন্দর এবং অনেক বড় লোক ছিল। কিন্তু জয়া দেবীর আশায় আকাশ এবং শ্রেয়া জল ঢেলে দেয়, আর সেই কারণে জয়া দেবী একদিন শ্রেয়সীকে ফোন করে। শ্রেয়সী, তুই আকাশের বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতে আসা একেবারেই তো বন্ধ করে দিয়েছিস। আমি মানছি যে তোর সঙ্গে আকাশের বিয়েটা হয়নি, কিন্তু তবুও তো আমাদের বাড়িতে মাঝে মাঝে এসে ঘুরে যেতে পারিস। আমি কিন্তু এখনো তোর আপন। জয়া দেবীর এমন কথা শুনে শ্রেয়সী ভীষণ পরিমাণে খুশি হয়। নিজের ব্যাগ বাক্স গুছিয়ে শ্রেয়সী জবা দেবীর বাড়িতে থাকতে চলে আসে। শ্রেয়া তার সঙ্গে অত্যন্ত ভদ্র ব্যবহার করে, কিন্তু তার শাশুড়ি মেয়ে এবং শ্রেয়সী দুজনে মিলে শ্রেয়ার পেছনে উঠে পড়ে লেগে যায়। একদিন
শ্রেয়সী, আমার ছেলে চিকেন বিরিয়ানি আর মটন চপ খেতে ভালোবাসে। তুই ভালো করেই তো জানিস ছেলেদের মনের রাস্তা তাদের পেটের মধ্যে থেকেই যায়। তাই তুই আজকে আমার ছেলের জন্য ভালো করে বিরিয়ানি আর মটন চপ রান্না কর। কিন্তু কাকিমা, আমি তো এসব রান্না করতে পারি না, কারণ আমার মা আমাকে রান্না বান্না করা শেখায়নি। যখন বিরিয়ানি খেতে ইচ্ছে হয় তখন তো অনলাইন থেকেই বিরিয়ানি অর্ডার করে দিই। আরে তুই চিন্তা করছিস কেন? আমার বৌমা রান্নাঘরে রান্না করছে, যা তুই ওকে গিয়ে এসব রান্না করার কথা বলে দে, দেখবি ও ঠিক রান্না করে দেবে। আর নাম কেনার সময় তুই নিজের নাম বলে চালিয়ে দিবি। আমি তো এরকমই করি। এই কথা শুনে শ্রেয়সী রান্নাঘরে চলে যায়। সে মিষ্টি মিষ্টি কথা বলে শ্রেয়াকে পটিয়ে ফেলে। যেহেতু শ্রেয়সী বিরিয়ানি এবং চাপের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করে, তাই শ্রেয়া শ্রেয়সীর জন্য চিকেন বিরিয়ানি এবং মটন চপ রান্না করতে শুরু করে দেয়। ঠিক এমন সময় বাথরুম থেকে একটা চিৎকার কানে আসে। শ্রেয়া দৌড়ে গিয়ে দেখে যে তার শাশুড়ি মা পা পিছলে বাথরুমে পড়ে আসে। বৌমা, আমি বাথরুমে এসে সার্ফের জলে পা পিছলে পড়ে গেছি। আমার বোধহয় কোমরের হাড় ভেঙে গেছে। তুমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে এসো। ডাক্তারবাবু এসে জয়দেবীর চিকিৎসা করে এবং তাকে 3 মাসের জন্য বেড রেস্ট করতে বলে। এমনকি তার হাঁটাচলা করে বাথরুম পর্যন্ত যাওয়া বারণ করে দেয়। তাই খাটের পাশে তার মলমূত্র ত্যাগ করার ব্যবস্থা করা হয়। এমন সময় জয়দেবীর নিজের বৌমাকে বাড়ি থেকে তাড়ানোর একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায়। শ্রেয়সী, তুই এখন ভালো করে আমার সেবা যত্ন কর, তাহলে খুব সহজেই তুই আমার ছেলের মনটা জয় করতে পারবি। আর ওই বদমাইশ শ্রেয়াকে এখন আমার ধারে কাছেও ঘেঁষতে দিবি না, কেমন? শ্রেয়সী প্রথমে জয়দেবীর কথাতে রাজি হয়ে যায়। তাই সে জয়দেবীর হালকা হালকা সেবা করতে শুরু করে। কিন্তু একদিন জয়দেবী ভুল করে বিছানায় টয়লেট করে ফেলে। সেই সময় শ্রেয়সী জয়দেবীর মূত্র পরিষ্কার করতে ভীষণ পরিমাণে ঘৃণা পায়। কাকিমা, আমি এসব করতে পারবো না। আপনাকে জল খাইয়ে দেওয়া আর ওষুধ খাইয়ে দেওয়া পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই শীতের মধ্যে আমি আপনার মলমূত্র পরিষ্কার করতে পারবো না। আমার এই বাড়ির বউ হয়ে আসার কোনো দরকার নেই, আমি চললাম। এই বলে শ্রেয়সী সেখান থেকে চলে যায়। কিন্তু শ্রেয়া ঘরে ঢুকে যখন দেখে তার শাশুড়ি মা সারা রাত ওরকম ভেজা বিছানায় শীতের মধ্যেই শুয়েছিল, তখন সে নিজের হাতে সবকিছু পরিষ্কার করে। এমনকি শাশুড়ি মায়ের ভীষণ পরিমাণে সেবা যত্নও করে। এমন সেবা পেয়ে জয়দেবীর চোখে জল চলে আসে, কারণ সে শ্রেয়াকে ভীষণ পরিমাণে উত্ত্যক্ত করেছে। কিন্তু শ্রেয়া নিজের শাশুড়ি মাকে ভালোবেসে তাকে সুস্থ করে তুলতে প্রচেষ্ট হয়। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি তোমার সঙ্গে অনেক ভুল করেছি, কিন্তু তুমি আমাকে সুস্থ করে তুলেছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জয়দেবী আর কখনো শ্রেয়াকে বিরক্ত করে না। শাশুড়ি মা ও বৌমা সুখে শান্তিতে মিলেমিশে সংসার করতে থাকে। রত্না দেবী এবং বিজন বাবু তাদের এক ছেলে সুরেশ এবং বৌমা অরুণিমাকে নিয়ে একটি শহরে থাকত। ছেলে বৌমাকে নিয়ে তাদের সুখের সংসার ছিল। তাদের পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য হাসি ঠাট্টা কোনো কিছুরই অভাব ছিল না। বেশ সুখের সঙ্গেই তাদের দিন কাটে। একদিন বিজন বাবু এবং রত্না দেবী তাদের ঘরে বসে কথা বলছে। এমন সময় আমাদের ছেলের জন্য এত ভালো একটা বৌমা আনতে পারবো স্বপ্নেও ভাবিনি। এবার আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা করার সময় এসে গেছে। এত তাড়াতাড়ি? সবে তো 5 মাস হয়েছে ওদের বিয়েটা হলো। আরো কয়েকটা দিন ধৈর্য ধরো। মানুষের পরিবর্তন হতে সময় লাগে না। আর টাকা যে কি সাংঘাতিক জিনিস সেটা বোধহয় তোমার বুঝতে আর বাকি নেই। সত্যি তোমার বড় ছেলে আর বড় বৌমা আমাদের যেভাবে ঠকিয়েছে, তারপর এইসব কথা ভাবলেও ভয় করে। কিন্তু ছোট বৌমা মনে হয় না অমন হবে। বড় বৌমা তো শুরু থেকেই নিজের আসল রূপ দেখিয়েছিল। আমি তাও বলবো, এখনই এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আরো কয়েকদিন দেখো। সুরেশ এবং অরুণিমা তাদের কথা দরজার আড়াল থেকে শুনতে থাকে। সব শোনার পর তারা কোনো রকমের শব্দ না করে চুপচাপ নিজেদের ঘরে চলে যায়। শুনলে তো, ওরা এখনো আমাদের সম্পত্তি দেবে না। তার মানে আমাকে এই নাটকটা এখনো কন্টিনিউ করতে হবে? কোনো মানে আছে এসবের বলো তো? তুমি নিজেও তো ভালো করে জানো তোমার বাবারই বাড়ি অফিস আমাদের কতটা দরকারি। তুমি নিজে গিয়ে বাবাকে বলতে পারছো না সেটা? আমি গিয়ে বলবো? কি বলবো বাবাকে? এটাই তো যে অনেকদিন হলো তোমাদের সেবা করেছি, এবার আমাদের নামে সম্পত্তি লিখে দাও, আর তখন আমার জায়গাও হবে বাড়ির বাইরে। কিন্তু আমি বেশি দিন আর এই নাটক চালিয়ে যেতে পারবো না। ঘন্টায় ঘন্টায় ওনাদের সেবা করা, প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর চা, জল খাবার, ওষুধ এগুলো নিয়ে ওনাদের পেছন পেছন ঘোরা, এসব আমার দ্বারা আর হচ্ছে না, বিশ্বাস করো। এখনো তো আমাদের বিয়ের 1 বছরও হয়নি। এখন আমি নিজে থেকে গিয়ে কিছু বলতেও তো পারবো না। তুমি আর কয়েকটা দিন একটু অপেক্ষা করে নাও, তারপর না হয় বলবো, প্লিজ।
তুমি অপেক্ষা করে নাও এমন ভাবে বলছো যেন টাকাগুলো আমার দরকার। বিদেশে জমি কিনে অফিস খুলতে কে বলেছিল? এখন তো তোমার প্রত্যেক মাসের অর্ধেক রোজগার ওই জমি কেনার টাকা সুদ মেটাতেই চলে যায়। আমি আর নিজের কাছ থেকে একটাও গহনা বের করতে পারবো না। হয় তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে তোমার সম্পত্তির ভাগ চাইবে, আর না হয় আমার সমস্ত গহনা এতদিনে যা যা নিয়েছো আমাকে সব ফিরিয়ে এনে দেবে। এই শুনে সুরেশ খুবই চিন্তায় পড়ে। সুরেশ চেয়েও তার বাবা মাকে কিছু বলে উঠতে পারে না। ওদিকে অরুণিমার কাছেও সমস্ত কিছু আরো বেশি অসহ্যকর হয়ে ওঠে। এইভাবে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন, বৌমা কি ব্যাপার, আজ এত দেরি হয়ে গেল, তাও আমাদের ঘরে চা নিয়ে এলে না যে? তুমি তো জানোই তোমার হাতে চা না খেলে আমাদের ঘুম ভাঙতে চাই না। আমি কি আপনাদের মাহিনা করা চাকর নাকি যে যখন যেটা বলবেন সেটা একেবারে হাতের কাছে তৈরি করে দেব? অনেক হয়েছে, আর পারছি না আমি এসব। আপনার স্ত্রীকে বলুন আপনার জন্য চা করে দিতে। এ কি বৌমা, তুমি কেমন ভাবে কথা বলছো? আমরা তোমাকে নিজেদের মেয়ের মতো ভালোবাসি, আর তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো? কলেজে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছি, সেটা কি শুধুমাত্র শ্বশুর বাড়িতে এসে আপনাদের সেবা করব বলে? আমি যখন বলেছি আমি আজকে কিছু করতে পারবো না, তখন করতে পারবো না। তুমি চাকরি করতে চাইলে করো, আমরা তো তোমাকে কখনোই আটকাইনি, তাহলে আজ হঠাৎ তুমি এমন কথা বলছো কেন? চাকরি আমি করতে চাই না, সেটা কোনো বড় অফিসের বসেরই হোক কিংবা আপনাদের। আমি কারোর মাহিনা করা চাকর নয়। এবার থেকে নিজেদের কাজ নিজেরা করে নেবেন। আর মা, শুনলেন তো, বাবা এক্ষুনি চা চাইলেন। বাবার সঙ্গে আমার জন্য এক কাপ চা করে আনবেন, আমার ভীষণ মাথা ধরেছে। এই বলে অরুণিমা সেখান থেকে চলে যায়। এক মুহূর্তে কিভাবে অরুণিমা এতটা পাল্টে গেল বৃদ্ধ বিজন বাবু আর রত্নাদেবী কিছুতেই বুঝে উঠতে পারে না। বৌমা এমন কেন করছে? সকাল পর্যন্ত সব ঠিকই তো ছিল। বৌমা তো এমন করার মেয়ে নয়। সুরেশ বাড়িতে আসলে ওর সাথে একটু কথা বলে দেখতে হবে। ওর সাথে বৌমার আবার রাগারাগি হলো কিনা কে জানে। রত্নাদেবীর কথা শেষ হতেই বিজনবাবু কোনো এক কারণে নিজের ঘরের দিকে ছুটে যায়। রত্নাদেবীও তার পেছন পেছন ছুটে যায়। বিজনবাবু ঘরে গিয়ে সমস্ত কিছু তোলপাড় করতে থাকে। রত্নাদেবীর মাথায় কিছুই ঢোকে না যে তার স্বামী এরকম ব্যবহার কেন করছে। আজকে এই বাড়ির সবাই পাগল হয়ে গেছে নাকি? একজন অকারণে দেমাগ দেখাচ্ছে, তুমি পাগলের মতো ঘরটাকে তোলপাড় করছো। একজন তো অফিসে গিয়ে বসে আছে, আর এসব পাগলামি আমাকেই সহ্য করতে হচ্ছে। পাগলামি নয় রত্না, পাগলামি নয়। আমার ঠিকই সন্দেহ হয়েছিল আমাদের ঘর থেকে সম্পত্তির কাগজগুলো ওরা নিয়ে গেছে। সেই জন্যই বৌমাও নিজের আসল রূপে চলে এসেছে। এতদিন ওরা দুজনে মিলে ভালো হওয়ার অভিনয় করেছিল শুধুমাত্র, যাতে আমরা নিজে থেকে ওদের নামে সম্পত্তি লিখে দিই, কিন্তু আজ আর তার দরকারই নেই। বিজন বাবুর কথা শেষ হতেই অরুণিমা সেখানে চলে আসে। সব যখন জেনেই গেছেন তখন তো আমার আর কোনো অসুবিধে রইল না। এখন তো এই বাড়ির মালিক আর আপনার অফিসের মালিক আমরাই, তাই এবার থেকে বাড়ির সমস্ত কাজ আপনারাই করবেন। আমাকে আর কোনোভাবেই বিরক্ত করবেন না, ওকে? এই বলে অরুণিমা সেখান থেকে চলে যায়। সারাদিন অরুণিমা তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায়। এভাবে আরো কয়েকদিন কাটে। সুরেশ তার বাবা মায়ের আঙুলের ছাপ নিয়ে তাদের সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নেয়। অন্যদিকে এভাবে প্রত্যেকদিন এই হাড়ভাঙা খাটনি বিজনবাবু আর রত্নাদেবী সহ্য করতে পারে না। তারা তাদের বৌমাকে একটু বিশ্রাম দেওয়ার কথা বলে, কিন্তু অরুণিমা তাদের কোনো কথাই শোনে না। এবার একটা কাজের লোক রেখে নাও বৌমা, আমাদের পক্ষে এত কাজ করা সম্ভব হচ্ছে না। আমাদের তো সারাদিন কতগুলো করে ওষুধ খেতে হয়, সবই তো জানো। একবার আমাদের দিকটা অন্তত ভাবো। আপনারা দিনের পর দিন যখন আমাকে দিয়ে কাজ করাতেন, ছোট ছোট কারণেও আমাকে ডেকে ডেকে বিরক্ত করতেন, তখন কি আপনারা আমার কথা ভেবেছিলেন? আমি যখন এত কষ্ট করে কাজ করতে পেরেছি, আপনারাও পারবেন। কোনো মতে এখন আমি কাজের লোক রেখে টাকা নষ্ট করতে পারবো না। আপনাদেরও খাওয়াবো, আবার ওদেরকেও টাকা দেবো। এভাবে কেউ কারো শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে? তোমরা যে এমনি এমনি আমাদের জন্য কাজ করনি সেটা তো এখন বুঝতেই পারছি। সব তো করেছিলে আমাদের সম্পত্তির জন্য। আমার ছেলেটা কিভাবে যে এরকম বউয়ের কথাই নাচতে শুরু করে দিল আমি এখনো ভাবতে পারছি না। আপনাদেরই তো ছেলে মা, বাবার থেকেই তো শিখেছে বউয়ের কথাই কেমন ভাবে নাচতে হয়। আমার শ্বশুর মশাই কি আপনার কথাই নাচে না? সেদিন তো বাবা ঠিকই করে নিয়েছিলেন আমার নামে সম্পত্তি লিখে দেবেন, কিন্তু আপনি তো করতে দিলেন না। আপনার স্বামী আপনার কথা শুনলে ঠিক, আপনার ছেলে আপনার বৌমার কথা শুনলে ভুল। বাহ! রত্নাদেবী আর কিছু বলে না। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। আজকাল সুরেশ সারাদিন ফোনে ব্যস্ত থাকে, ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। সেই সাথে নিজের ফোন অরুণিমাকে ধরতেও দেয় না। কি ব্যাপার বলো তো তোমার? আজকাল একটু বেশি ফোনের দিকে মন যাচ্ছে না তোমার? নতুন কোনো বান্ধবী পাতিয়েছো নাকি? আমাকে কিন্তু তুমি চেনো সুরেশ, আমি কিন্তু অত সহজে কিছু ছেড়ে দেওয়ার পাত্রী নই।
আরে তোমার মাথা খারাপ নাকি? নতুন কোনো বান্ধবী কেন পাতাবো? আমি তো ফোনে শুধুমাত্র একটু টুকটাক গেম খেলি আর ভিডিও দেখি, ওতেই তো ব্যস্ত থাকি। তুমি উল্টোপাল্টা এরকম সন্দেহ করো না, সন্দেহের কিন্তু কোনো রকমের চিকিৎসা হয় না। সুরেশের এই কথা শুনে অরুণিমার মন ভোলে না। অরুণিমা বেশ চিন্তা করতে শুরু করে। সুরেশের এই ব্যবহারের উপর অরুণিমা প্রচন্ড রেগে যায়। এই সমস্ত রাগ গিয়ে পড়ে রত্নাদেবী আর বিজন বাবুর উপর। আজ আমার বাড়িতে আমার কিছু গেস্ট আসবে, আমি চাই আপনারা ভালো করে ঘরবাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে রাখবেন। আর হ্যাঁ, বেশ কিছু বিদেশি খাবার দাবারও বানিয়ে রাখবেন। আমি একটু ঘুমাতে যাচ্ছি, ঘুম থেকে উঠে মেকআপ করতে বসবো। আমি তো কোনো বিদেশি খাবার রান্না করতে পারি না বৌমা, তাহলে কিভাবে করব? তুমি একটু হাতে হাতে সাহায্য করে দিলে সুবিধা হতো। কেন রে বুড়ি, তোদের জন্য রান্না করতে গিয়ে যখন আমি নতুন নতুন রান্না করা শিখতে গিয়ে হাত পোড়াচ্ছিলাম, তখন তো আমার কাছে একবারও এসে বলিসনি যে দাও বৌমা তোমাকে একটু সাহায্য করি। আজকে আমি কেন সাহায্য করব? তুমি তুই তুকারি করে কেন বলছো বৌমা? গুরুজনদের সাথে এভাবে কথা বলে কেউ? এক্ষুনি তোমার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাও। আমার স্ত্রীকে কেউ অপমান করলে আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলি না। আপনি আমাকে ধমক দিচ্ছেন? আপনাদের নামে বৌদ্ধ নির্যাতনের কেস করলে কতদিন জেলে থাকতে হবে তার কোনো ধারণা আছে? শ্বশুর শাশুড়িকে অপমান করাটাও কিন্তু কোনো রকম অপরাধের থেকে কম নয়। তোমাকে ধমক দেওয়ার জন্য তুমি যদি আমাদেরকে জেলে পাঠাতে পারো, তাহলে আমরাও কিন্তু তোমাকে আমাদের উপর তোমার এরকম অকথ্য নির্যাতনের কারণে তোমাকে কিন্তু জেলে পাঠাতে পারি। অরুণিমা বিজন বাবুর কথাতে এতটাই রেগে যায় যে তাদের গায়ে হাত তুলতে চায়। এমন সময় সুরেশ সেখানে চলে আসে। সুরেশের মুখের অবস্থা দেখে তারা সবাই খুবই ঘাবড়ে যায়। আমাদের বাড়ি গাড়ি অফিস সব হাতছাড়া হয়ে গেছে অরুণিমা, সব শুধুমাত্র আমার জন্যই হয়েছে। আমরা এবার থেকে কোথায় থাকবো কিছুই জানি না। আমি এত বড় বোকামি কিভাবে করলাম আমি নিজেও বুঝতে পারছি না। এসব তুমি কি বলছো সুরেশ? আমার খুব ভয় করছে। কি হয়েছে একটু খুলে বলবে? এই বাড়ি গাড়ি অফিস সবই তো আমাদের, তাহলে আমরা এখানে থাকতে পারবো না কেন? অরুণিমার কথা শেষ হতেই তাদের বাড়ির ভেতর থেকে আরেকটি মেয়ে বেরিয়ে আসে। মেয়েটিকে দেখে সুরেশ একেবারে আকাশ থেকে পড়ে। সুরেশ মেয়েটির কাছে জানতে চায় যে সে এখানে কিভাবে এলো এবং ভেতরেই বা কিভাবে গেল। আমি আমার বাবা মায়ের বাড়িতে যখন খুশি আসতে পারি। হ্যাঁ, ঠিকই শুনেছ। শ্রদ্ধেয় বিজন বাবু আর রত্না দেবী দুজনেই আমার বাবা মা। আমার নিজের বাবা মা আমাকে অনাথ আশ্রমে রেখে যাওয়ার পরে এই দুজনেই আমাকে মানুষ করেছে, এমনকি আমাকে পড়াশোনা শিখতে বিদেশেও পাঠিয়েছে। তোমার ব্যাপারে বা তোমাকে নিয়ে কোনো উচ্চবাচ্য তো আজ অব্দি বাড়িতে হতেই শুনিনি। আর এত বড় কথাটা বাবা লোকালো কেন? তোমরা দুই ভাই শুধু বাবার সম্পত্তির জন্য কতটা পাগল সেটা বাবা জানতো। তাই তোমরা যদি কখনো আমার সাথে হিংসা না করো, সেই কারণে তোমাদের দুই ভাইয়ের মাঝখানে আমাকে কখনো আনেনি। আর সেই জন্যই আমার বাবা মাকে এত লাঞ্ছনা গঞ্জনার হাত থেকে মুক্ত করব বলে আমাকে এই পদক্ষেপটা নিতে হয়েছে। আর অরুণিমা বৌদি, তুমি একটু আগে বাবা মায়ের সাথে যেই ব্যবহারটা করেছিলে সেটা আমি ভিডিও রেকর্ড করে নিয়েছি। আমি একজন প্রখ্যাত উকিল, আমি দেখছি এবার কে তোমাদেরকে বাঁচায়। কি পদক্ষেপ? কি বলছো? আমার মাথাটা কেমন ঘুরছে। কয়েকদিন ধরে তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে না আমি কার সাথে মেসেজে কথা বলি, সারাদিন ফোন দেখে দেখে হাসি কেন? আমি আসলে এই মেয়েটার সাথেই কথা বলতাম। ও আমাকে ভালোবাসার জালে ফাঁসিয়েছে। ও বলেছিল আমি যদি আমার সমস্ত সম্পত্তি ওকে লিখে দিই তাহলে ও আমাকে বিয়ে করবে। এরকম একজন সুন্দরী শিক্ষিত আর এত টাকা রোজগার করা পাত্রে আমি হাতছাড়া করতে চাইনি। আমি ভেবেছিলাম বিয়ে হয়ে গেলে তো এখানেই থাকবে, ওর সম্পত্তি মানেই তো আমার সম্পত্তি হবে, তাই ওর নামে সব লিখে দিয়েছি। আর তারপরেই ও আমার ফোন নাম্বারটা ব্লক করে দিয়েছে, সমস্ত রকম কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছে। এই নাকি তুমি আমার বোন হও নন্দিনী? তাহলে তুমি এরকম কিভাবে করতে পারলে? আমি তো কিছু করিনি, যা করেছে তোমার বাবাই করেছে। তুমি বাবার সাথে মেসেজে কথা বলেছো এতদিন, শুধু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবিটা আমার ছিল। আমি আজ পর্যন্ত তোমার সাথে একদিনও কথা বলিনি, শুধু তোমার কাছ থেকে দলিলটা আনতে গিয়েছিলাম। ব্যাস এটুকুই আমার কাজ। তুমি এতটাই বোকা যে কারোর সাথে কথা না বলে তাকে সামনাসামনি না দেখে একেবারে তাকে দলিল দিতে রাজি হয়ে গেলে। তুই আমার বাবা নস সুরেশ, আমি তোর বাবা। আমার সাথে চালাকি করে তুই পার পেয়ে যাবি? এটা কখনো হয়? তুই চুরি করিস আর আমি চোরের ওপর বাটপাড়ি করি। যে ছেলে নিজের বাবা মায়ের হয় না সে যে নিজের বিয়ে করা বউকেও ঠকাতে পারে এটা আমি জানতাম, তাই এমন করেছি। অরুণিমা আর সুরেশ নিজেদের ভুলের জন্য অত্যন্ত অনুশোচনা বোধ করে। অরুণিমা সেই দিনই সুরেশকে ছেড়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যায়, কারণ তার মনে হয় সুরেশ যখন একবার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পেরেছে তাহলে ভবিষ্যতেও করতে পারবে। সুরেশও মনের দুঃখে এবং লজ্জায় বাড়ি ছাড়া হয়। বিজনবাবু এবং রত্নাদেবী তাদের মেয়ে নন্দিনীকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে।